আমি আজকে বলবো এমন একজনের কথা যাকে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। যে ব্যক্তি শুধু নোংরা নয়, যে ব্যক্তি শুধু উন্মাদ নয়, সেই ব্যক্তি আসলে কৃত্রিম উপায়ে তৈরি করা এক দানব, যেই দানব ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো গজিয়ে উঠছে এখন পাকিস্তানের ভূমিতে। এই হচ্ছে সেই আসিম মুনির, যেই আসিম মুনির বারবার করে বলেছেন যে দ্বিজাতি তত্ত্ব এই উপমহাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানালেও এখন কেন বেসুরো? সার্বভৌমত্ব তো হারিয়েছে পাকিস্তান, সেই পাকিস্তানের নির্লজ্জ সেনাপ্রধান আর্মি চিফ আসিম মুনির যবে থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ খেয়েছে তবে থেকে ধরাকে সরাজ্ঞান করছে। আমি জানি না আসিম মুনির ওখানে গিয়ে কি খেয়েছিলেন, যা হয় আর কি, বুঝতে পারছেন? আমার মনে হয় কিছু বিলেতি ফিলেতি খেয়েছিলেন, খেয়েটে যা হয় আর কি, বিলেতি খেয়ে বিলাতি ভাষণ দিয়ে দিয়েছে। এটা বুঝিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী, মারবো এখানে, লাশ পড়বে পাকিস্তানে। আমার প্রশ্ন হচ্ছে, আসিম মুনির যদি এই হুমকি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি স্পর্শ করে, তাহলে প্রশ্ন হচ্ছে কেন তাহলে ইরান নিউক্লিয়ার প্রজেক্ট করবে না? আজকে আমরা কথা বলবো পৃথিবীর এমন এক ব্যক্তির কথা, যে ব্যক্তি এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত, যে ব্যক্তি এই মুহূর্তে নোংরায় নিমজ্জিত, যে ব্যক্তির দুটো চোখ এখন শকুনের মতো। আমি আজকে বলবো এমন একজনের কথা যাকে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। কে তৈরি করছে? কে পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ? কে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ? কে আগামী দিনের দানব তৈরি হতে যাচ্ছে? কে হতে যাচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন? এ নিয়েই আজকে আমাদের রণক্ষেত্র। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব এমন এক ব্যক্তির, যে ব্যক্তি শুধু ঘৃণিত নয়, যে ব্যক্তি শুধু নোংরা নয়, যে ব্যক্তি শুধু উন্মাদ নয়, সেই ব্যক্তি আসলে কৃত্রিম উপায়ে তৈরি করা এক দানব, যেই দানব ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো গজিয়ে উঠছে এখন পাকিস্তানের ভূমিতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিশ্বের একমাত্র জেহাদি ইসলামিক সেনাবাহিনীর উর্দিপরোহিত ওখানকার ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথা বলবো। এই হচ্ছে সেই আসিম মুনির, যে 1940 সালের ধূর্ত জিন্নার দ্বিজাতি তত্ত্ব আবার পুরনো মদ নয়া বোতলে পরিবেশন করছে। এই হচ্ছে সেই আসিম মুনির, যেই আসিম মুনির বারবার করে বলেছেন যে দ্বিজাতি তত্ত্ব এই উপমহাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দ্বিজাতি তত্ত্ব ছিল জাতির ভিত্তিতে। এই আসিম মুনির হচ্ছে সেই ঘৃণিত মানুষ যে পেহেলগামের ঘটনার পেছনে রয়েছে। অনেকে বলবেন এটা কি হলো, কোথায় প্রমাণ হলো যে আসিম মুনির পেহেলগামের ঘটনার পেছনে আছে? পেছনে তো আছে, আলবাদ আছে। তা না হলে আসিম মুনির কাপুরুষের মতো টিআরএফকে সাহায্য করে, সেই টিআরএফকে দিয়ে 26 জন আমাদের এই দেশের নাগরিককে কাপুরুষের মতো হত্যা করায়। এটা তো প্রমাণিত সত্য যে সন্ত্রাসবাদীরা আসলে পাকিস্তানের। এটাও প্রমাণিত তার মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিল, অর্থাৎ সেই কাপুরুষ ভীরু, সে তো পাকিস্তান আর্মির কমান্ডো প্রশিক্ষণ প্রাপ্ত। সুতরাং এত কিছু জেনেও ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানালেও এখন কেন বেসুরো? আজকে এই সব প্রশ্নের উত্তর দেব। হু ইজ বিহাইন্ড মুনির? অর্থাৎ এক কথায় বলতে গেলে যে আসিম মুনিরের পেছনে কে রয়েছে, কে এই ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্ম দিচ্ছে,
আগামী দিনে কেন এই আসিম মুনিরকে লাদেনের সঙ্গে তুলনা করা হচ্ছে? আরও একটা সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে কে? কিসের স্বার্থে? ব্যবসায়িক স্বার্থে না সে দেশের মানুষের স্বার্থে? আজকে আলোচনা করব। একদম গোড়া থেকে শুরু করি, বুঝলেন? একদম গোড়া থেকে। পাক আর্মি চিফ আসিম মুনির ইস্যুস নিউক্লিয়ার থ্রেট, প্ল্যান্স টু ডেস্ট্রয় ইন্ডিয়াস ড্যাম উইথ মিসাইলস, ইন্ডিয়া রিয়াক্টস। সিএনবিসির খবর, সিএনবিসি টিভি 18-এর খবর। পাক আর্মি চিফ আসিম মুনির, অর্থাৎ সেই ইসলামিক সন্ত্রাসী, জঙ্গি এবং মানুষ হিসেবে অত্যন্ত নিচু। মানুষ হিসেবে নিচু কেন বলছি জানেন? তার কারণ আসিম মুনির এমন একটা মানুষ যাকে কিন্তু কখনো ভাববেন না যে তিনি ধর্মপ্রাণ, ধার্মিক, ইসলামিক একজন মানুষ। একেবারেই নয়, একটা সন্ত্রাসী। যদি সত্যি আসিম মুনির এত ধর্মবোধ চেতনা থাকতো, তাহলে ইরানকে বলেছিলি না? ইরানকে তো তুই বলেছিলি যে তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। আর যেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র হুঙ্কার ছাড়লো, আর যেই মুহূর্তে ইসরায়েল আক্রমণ করলো ইরানকে, সবার আগে কার নির্দেশে ইরানের বর্ডার সিল করলো? আসিম মুনির। ইরানকে যদি পেছন থেকে কেউ ছুরি মেরে থাকে, তাহলে সেটা আসিম মুনির। ইসরায়েলকে, বিশেষ করে ইসরায়েল যখন আক্রমণ করলো ইরানকে, তার আগে পর্যন্ত ম্যামে তুতু চলছে। অর্থাৎ তোমরাও মুসলিম, আমরাও মুসলিম, ইরান আমাদের ভাই। ঠিক যেই মুহূর্তে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছুড়ল, অমনি একেবারে লেজ গুটিয়ে প্রথম বর্ডার সিল করে দিল, যাতে ইরান অসুবিধায় পড়ে। শুধু কি তাই, আসিম মুনিরকে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ডাকলেন, চলে আয়। চলে এলো। রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, এমনকি নিদেন পক্ষে ডিফেন্স মিনিস্টার নয়, চলে গেল। বেতনভুক সেনাপ্রধান চলে গেল লাফাতে লাফাতে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজ খাবে। আর কি করলো? গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পা টিপে তাকে সেবা করতে করতে, তার পদসেবা করতে করতে বলল, আপনার তো নোবেল পুরস্কার পাওয়া উচিত। বুঝতে পারছেন তো? আসলে এরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাকর বাকর। মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে জো হুকুম। আর এই আসিম মুনির জবে থেকে ডোনাল্ড ট্রাম্প তাকে ডেকেছে, আর কিছুই না, ইরানে আক্রমণ করার জন্য বেস ক্যাম্প হিসেবে তো সমস্ত পাকিস্তানের এয়ারপোর্ট নিয়ে নিয়েছে। আপনারা তো জানেন, পাকিস্তানে এমন অনেক বিমানবন্দর আছে যেখানে পাকিস্তানি সেনা ঢুকতে পারে না, তার কারণ সেগুলো মার্কিনীদের হাতে। পাকিস্তানি সেনা সেখানে কি করে? বাইরে থেকে স্টেডিয়াম ঝাড়মোছ করে, আর কোনো কাজ নেই তাদের, দেখভাল করে। সুতরাং সার্বভৌমত্ব তো হারিয়েছে পাকিস্তান। সেই পাকিস্তানের নির্লজ্জ সেনাপ্রধান, আর্মি চিফ আসিম মুনির যবে থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ খেয়েছে, তবে থেকে ধরাকে সরাজ্ঞান করছে। আসলে যা হয় আর কি, ছিলেন পথের ভিখিরি, ডেকেছে রাজার সঙ্গে এক আসনে বসে যখন সে মধ্যাহ্নভোজ করেছে, নিজেকে ভাবছে আমিও বোধহয় বিরাট কেউ কেটা। আর সেই জন্যই পাক আর্মি চিফ আসিম মুনির ইস্যুস নিউক্লিয়ার থ্রেট, প্ল্যান্স টু ডেস্ট্রয় ইন্ডিয়াস ড্যাম অ্যান্ড মিসাইলস, ইন্ডিয়া রিয়াক্টস। স্বভাবতই ভারত প্রতিক্রিয়া জানিয়েছে। আসিম মুনির's remark are unprecedented, as this is the first known nuclear threats to have been delivered from the US soil against any third country. The US has not issued any clarification or statement over Munir's remark as of yet. ভাবুন, আসিম মুনির, আমি জানি না আসিম মুনির ওখানে গিয়ে কি খেয়েছিলেন, যা হয় আর কি, বুঝতে পারছেন? আমার মনে হয় কিছু বিলেতি খেয়েছিলেন, খেয়েটে যা হয় আর কি, বিলেতি খেয়ে একদম বিলাতি ভাষণ দিয়ে দিয়েছেন। আসিম মুনির, আপনি ভাবুন, আনপ্রেসিডেন্টেড। কেন? গোটা ভারতবর্ষের জন্য এটা অশুভ যে তা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা অশোভন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে দাঁড়িয়ে একজন পারমাণবিক হুমকি দিচ্ছে অন্য একটি দেশকে, আর মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র, ওল্ডেস্ট ডেমোক্রেসি, পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র, সেই দেশটাকে হজম করতে হচ্ছে। কারণ একটাই, কারণ সেখানে ডোনাল্ড ট্রাম্প একজন উন্মাদ,
একজন ভয়ঙ্কর উদ্মার মানুষ বসে আছেন। কি করবেন ইউনাইটেড স্টেটসের সাধারণ মানুষ, কি করবে ইউনাইটেড স্টেটসের প্রশাসন, কি করবেন ইউনাইটেড স্টেটসের অন্যান্য সেক্রেটারিরা? কিচ্ছু করার নেই। ইউএস সয়েলে দাঁড়িয়ে, মানে ইউএসের মাটিতে দাঁড়িয়ে সে ভারতকে হুমকি দিচ্ছে কিসের? নিউক্লিয়ার থ্রেটে। আর এই ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে উড়িয়ে দিল, গাদ্দাফিকে কি করলো? কেন না? এরা সব নাকি পারমাণবিক অস্ত্রশস্ত্র তৈরি করছিল। ষড়যন্ত্র, খবর নেই পাকা, তাতেই খতম। আর একজন জেহাদি, ইসলামিক জেহাদি ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি স্পর্শ করে ভারতকে পারমাণবিক হুমকি দিচ্ছে, আর সেটাও লেজ গুটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মেনে নিচ্ছে। ভাবুন কোথায় পৌঁছেছে, কোথায় পৌঁছেছে আব্রাহামের দেশ। ভাবুন কোথায় পৌঁছেছে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আমরা তাকিয়ে থাকি, গোটা পৃথিবীতে গণতন্ত্র, মানবতা প্রতিষ্ঠার লড়াই হলিউডের ছবিতে আমরা দেখি, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা সত্যি মনে মনে কুর্নিশ করি, হ্যাঁ ডেমোক্রেসির জন্য তোমরা সমস্ত কিছু করছো, যে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন পোস্টের মতো খবরের কাগজ বেরোয়, যেই খবরের কাগজের ট্যাগলাইন তথ্যের আধারে কাঁদে গণতন্ত্র, সেই দেশের ভূমি স্পর্শ করে, যেখানে স্ট্যাচু অফ লিবার্টি আছে, যেখানে মানুষের স্বাধীনতা, মানুষের গণতন্ত্রের কথা বলার যে দেশ, সেই দেশে দাঁড়িয়ে আসিফ মুনিরের মতো একটা অত্যন্ত নীচ প্রকৃতির মানুষ, মানুষ বলতেও আমার বাধো ঠেকছে, কিন্তু অন্য কিছু শব্দ প্রয়োগ করছি না, অনেক কিছু ভেবেই করছি না, কারণ আমাদের ইউটিউবে এবং আমাদের টেলিভিশনে অনেক বাচ্চারাও দেখে। অত্যন্ত একটা নিচু মানুষ, সেই মানুষ এই কথা বলছে, তাকে কিছু বলছে না। কোথায় গেল মার্কিন যুক্তরাষ্ট্র? প্রশ্ন তো জাগছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কারা পরিচালনা করছেন? আরে কিছু না হোক, আপনাদের দেশের ঐতিহ্যের কথা ভাবুন। গোটা পৃথিবীতে আপনারা বিশ্ববন্দিত গণতন্ত্রের জন্য, গোটা দেশে আপনারা বিশ্ববন্দিত, মানে গোটা পৃথিবী জুড়ে আমরা আপনাদের বন্দনা করি একটি মাত্র কারণে। কারণটা হচ্ছে আপনারা গণতন্ত্রের জন্য লড়েন, আপনারা মানবতার জন্য লড়েন, আর সেই দেশের এই নমুনা। উই আর আ নিউক্লিয়ার নেশন। কে বলছে? ওই আসিফ মুনির, নিচ লোকটা বলছে। উই আর আ নিউক্লিয়ার নেশন, আমরা একটা পারমাণবিক শক্তিধর দেশ। ইফ উই থিঙ্ক উই আর গোয়িং ডাউন, উই উইল টেক হাফ অফ দ্য ওয়ার্ল্ড ডাউন উইথ আস। আমাদের যদি কখনো মনে হয় আমরা নিমজ্জিত হব, তাহলে অর্ধেক পৃথিবী আমরা ডুবিয়ে দেব। কেন বলছি সেই কথা? তার কারণ এমন মার খেয়েছিস তোরা অপারেশন সিন্দুরে, বুঝে গিয়েছিস তোদের লাহোরের ডোম, অর্থাৎ তোদের আকাশের যে ছাদ, সেই ছাদ আমরা যেভাবে ছ্যাদরা করে দিয়েছি, তাতে বুঝে গিয়েছিস যে তোরা কোনো না কোনো দিন ডুবতে পারিস। সন্ত্রাসবাদী ছাড়তে পারবি না। লোকে যেমন ড্রাগের নেশা ছাড়তে পারে না, তোদের হচ্ছে ড্রাগের নেশা, হচ্ছে সন্ত্রাসবাদী। তোরা সন্ত্রাসবাদের পূজারী, নেশাড়ু। তোরা ড্রাগের নেশা যেমন ছাড়তে পারে না, তেমন তোরা রিহ্যাবে গেলেও তোরা সন্ত্রাসী মনোভাব ছাড়তে পারবি না। আর সেই জন্য তোদের ভয় রয়েছে। ভারত যেহেতু অপারেশন সিন্দুরে ভারত কি বলেছে? ভারত একটাই কথা বলেছে, যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা পাকিস্তানের খেটে খাওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি, আমরা পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করিনি, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আর তাতেই তোর মুখ শুকিয়ে যাচ্ছে। তুই ভয় পেয়ে বলছিস ইফ উই থিঙ্ক উই আর গোয়িং ডাউন, যদি আমরা মনে করি আমরা নিমজ্জিত হতে চলেছি, আমরা we will take half of the world down with us. Munir reportedly said at a retirement function of General Michael Kurilla, who is the outgoing commander of the United States Central Command, অর্থাৎ CENTCOM in Florida, Tampa, মানে ফ্লোরিডার টাম্পাতে। We will wait for India to build a dam, and when it does so, fear 100 missiles se farik kar denge. We will destroy it with 10 missiles. The Indus River is not the India's family property. Human mission ki kami nahi hai. Alhamdulillah, we have no shortage of missiles, praised
বি টু গড, মুনির অ্যাডেড। মুনির বলছে কি? মুনির বলছে ইন্দাস ভ্যালিতে আমরা ড্যাম তৈরি করি, আমরা যাই করি, ওরা নাকি মিসাইল দিয়ে উড়িয়ে দেবে। আর কি বলছে? আর বলছে যে এত বড় সাহস এই কাপুরুষ ভীরু ইসলামিক জেহাদি জঙ্গিটার, ও বলছে আমরা সেটাকে ধ্বংস করে দেব। আমার বক্তব্য হচ্ছে, তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে তুই কেন ভাবছিস যে ইফ উই থিঙ্ক উই আর গোয়িং ডাউন? তুই ভাবছিস কেন? তারপরে এটা তো ভাবিস যে যে কোনো মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে। আর যদি সব কিছু শেষ হয় তাহলে বলছিস যে অর্ধেক পৃথিবী আমিও শেষ করে দেব। এত বড় কথা ইউনাইটেড স্টেটস সহ্য করছে। আমি এই ভদ্রলোক সম্পর্কে অনেক কিছু শুনেছি, মানে জেনারেল মাইকেল কুরিল্লা, তিনি অসাধারণ যোদ্ধা, স্ট্র্যাটেজিস্ট, স্থিতধী, অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ইউনাইটেড স্টেটসের সেন্ট্রাল কমান্ড যেটা রয়েছেন তার তিনি ছিলেন, এখন তিনি প্রাক্তন কমান্ডার। আমার বক্তব্য যে সেই দিন অত সুসজ্জিত, অত আলংকরিক সভাতে এই লোকটাকে, মানে এই নীচ লোকটাকে ঢুকতে দিল কেন? এটা কি হচ্ছে? মানে ধনতন্ত্রে এখন কি হচ্ছে? মানে নীচ লোকেরা ঢুকে যাবে, দালাল শ্রেণীর লোকেরা ঢুকে যাবে, এটাই কি মার্কিন যুক্তরাষ্ট্রের এখন নতুন ট্র্যাডিশন বা ঐতিহ্য? প্রশ্নগুলো জাগছে। ভারত সরকার কি বলছেন? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স খুব পরিষ্কারভাবে বলছে, স্টেটমেন্ট, আওয়ার অ্যাটেনশন হ্যাজ বিন ড্রন to remarks reportedly made by the Pakistani Chief of Army Staff while on a visit to United States. আমরা দেখেছি, আমাদের নজরে পড়েছে যে পাকিস্তানি আর্মি চিফ কি বলেছেন। নিউক্লিয়ার সার্ভ রাটলিং ইজ পাকিস্তান স্টক ইন ট্রেড, অর্থাৎ এই যে পারমাণবিক হুমকি দেওয়া, এটা হচ্ছে ওদের ওই কুমিরছানা দেখানোর মতো, মানে এটা ওদের সবসময় থাকে, এটাই হচ্ছে ওদের মূলধন। The international community can draw its own conclusion on the irresponsibility inherent in such remarks, which also reinforce the well-held doubts about the integrity of nuclear command and control in a state where the military is hand in glove with terrorist group. একেবারে অসাধারণ বলেছে। এই হচ্ছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, এই হচ্ছে ভারত সরকার, এই হচ্ছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার। এই মন্তব্যের মধ্যে কি লুকিয়ে আছে গোটা পৃথিবী দেখুক, সেই কথাই বলছে, গোটা পৃথিবী দেখুক এই মন্তব্যের তলায় আসলে কি মনোভাব রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আসিফ মুনির যদি এই হুমকি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি স্পর্শ করে, তাহলে প্রশ্ন হচ্ছে কেন তাহলে ইরান নিউক্লিয়ার প্রজেক্ট করবে না? কেন করবে না? কি কারণ দেখান আপনারা? আপনারা পরিষ্কার কারণ দেখান। ওখানে খেমনিই আছে, ওর বংশধরেরা আছে, ওরা দিনের পর দিন ওদের ডায়নেস্টি, ওদের বংশ পরম্পরায় শাসন করছেন। আপনারা বলছেন এই রকম দেশ, যে দেশ পরিচালিত হচ্ছে ধর্মীয় নেতাকে দিয়ে, সেই দেশের হাতে আপনারা চান না পারমাণবিক অস্ত্র থাকুক, কারণ ওরা কখন কি করবে আপনি জানেন না। তাহলে এই মনোভাবের পর পাকিস্তানের হাতে কেন পারমাণবিক অস্ত্র থাকবে? জবাব দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইরানের ক্ষেত্রে একটা চোখ বন্ধ করবেন আর পাকিস্তানের সময় একটা চোখ খুলে দেবেন। আমার মনে হয় ডিপ্লোমেসিতে এই ধরনের দুমুখ নীতি, দু নৌকায় পা দিয়ে চলা আর বেশি দিন হবে না। কোল্ড ওয়ারের সময় আপনারা পারতেন এগুলো বলতে? পারতেন না। আমি স্পষ্ট বলছি, যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকে বা যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে দোষের আর পাকিস্তানের এই জেহাদি, ইসলামিক জেহাদি আসিফ মুনিরের মতো নীচ মানুষ, সে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি স্পর্শ করে এত বড় বড় কথা বলছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি কি? মার্কিন যুক্তরাষ্ট্রের তাহলে দর্শনটা কি? এটা তো পরিষ্কার করতে হবে। It is also regrettable that these remarks should have been made from the soil of a friendly and third country. দুঃখজনক তো বটে, ফ্রেন্ডলি অ্যান্ড থার্ড কান্ট্রি, একটা তৃতীয় দেশের মাটি স্পর্শ করে। সেই তৃতীয় দেশটা আবার যেমন তেমন দেশ নয়, বলা হয় গণতন্ত্রের ধাত্রীভূমি। সেখানে দাঁড়িয়ে একজন ইসলামিক জঙ্গি সে এত বড় বড় কথা বলছে আর মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে আছে।
ভারতের প্রশ্ন, ভারত বলছে এটা খুব দুঃখজনক, একটা ফ্রেন্ডলি তৃতীয় দেশে, অর্থাৎ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের সঙ্গে আমরা তো বন্ধু মানি, অবশ্যই মানব, আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, ওরা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র, মানে সাম্প্রতিককালে ওরা হচ্ছে ওল্ডেস্ট ডেমোক্রেসি, আমরা হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি। তাহলে আমাদের ন্যাচারাল অ্যালাই, মানে আমাদের সহজাত সহযোগী, সেই দেশকে আমরা বন্ধু মানি। আর সেই দেশে দাঁড়িয়ে এই ইসলামিক জঙ্গিটা, এই ইসলামিক জেহাদি জঙ্গিটা বড় বড় কথা বলছে, শিলনোড়া দিয়ে তার দাঁতগুলো না ফেলে দিয়ে তাকে সে দেশে অভ্যর্থনা করা হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে। India has already made it clear that it will not give in to nuclear blackmail. We will continue to take all steps necessary to safeguard our national security. একদম দুর্ধর্ষ জবাব, দৃপ্ত জবাব, যে ওই সমস্ত ব্ল্যাকমেল ফ্যাকমেলে আমরা ভয় পাই না, আমরা পরিষ্কার করে দিচ্ছি, আমরা যা করব বলেছি করবই। আমাদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে দরকার হলে আমরা পাকিস্তানে গিয়ে মেরে দিয়ে চলে আসব, কারণ আমাদের লড়াইটা পাকিস্তানের মানুষের সঙ্গে নয়, আমাদের লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এটা তো দেখলেন যে ইসলামিক জঙ্গি অত্যন্ত নীচ মানুষ, সে কি বলেছে। এবার চলে আসি এই নীচ মানুষটা সামরিক বাহিনীর উর্দি পরোহিত, আসলে একটা ইসলামিক জঙ্গি। এই জঙ্গিটা কি বলছে? If we are going down, Pakistan threatens to target RIL, মানে Reliance Jamanagar refinery, shows intent to hit India's economic assets. অর্থাৎ বলছে আমরা যদি যুদ্ধে বুঝতে পারি আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা কি করব, মানে পাকিস্তান কি করবে, জামনগরে যে রিফাইনারি আছে সেই রিফাইনারিটাকে উড়িয়ে দেবে। Munir threatens to target Reliance Jamnagar refinery. Media reports say that during a formal dinner in Tampa, Florida, Munir referred to a social media post showing a Quranic verse alongside the picture of RIL chairman Mukesh Ambani. According to those present at the closed-door event, Munir claimed he had authorized the post during the recent conflict with India to show them what we will do next time. বুঝতেই পারছেন ক্লোজ ডোর মিটিং অনেকে রয়েছে, সেখানে খানাপিনা হয়েছে, যা হয় আর কি, বুঝলেন। এই সমস্ত জঙ্গি ফঙ্গি এরা যদি একটা ধরুন রাজপ্রাসাদে বসে আছে, প্রচুর বিলাতি খেয়ে নেয়, ও খেয়ে নিয়েছে, প্রচুর খেয়েছে, বেশ কয়েক পেক খাওয়ার পর হঠাৎ একটা পোস্টার বার করলো, বলছে এই পোস্টারটা দেখুন, যে আমরা যদি বুঝি যে কিছু হচ্ছে আমরা উড়িয়ে দেব রিফাইনারি। কোনটা? জামনগরে রিলায়েন্সের রিফাইনারি উড়িয়ে দেব, এবং সেখানে একটা কোরআনিক ভার্স ব্যবহার করা হয়েছে, একটা ছবি দেওয়া হয়েছে, সেই ছবিতে রয়েছে মুকেশ আম্বানির ছবি, জাস্ট টু শো দেম হোয়াট উই উইল ডু নেক্সট টাইম। ও নাকি ওই ছবিটা নিয়ে আর ওই ভার্সটা নিয়ে নাকি আমাদের বলবে যে দেখো নেক্সট টাইম কি করব, মানে মুখেই মারিতং জগৎ। এদিকে মেরে যে তোদের 9টা ঘাঁটি ভেঙে দিয়েছি সেটা তো কিছু করতে পারিসনি, লাহোরটার ওপরে তোদের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছি, যাকে আমি বলছিলাম ছ্যাদরা করে দিয়েছি, বড় বড় ছ্যাদা, এমন বড় ছ্যাদা যে পুরোটাই খুলে পড়ে গেছে, তখন তো কিছু করতে পারিসনি। তোদের 6টা এয়ারক্রাফট আমরা উড়িয়ে দিয়েছি, কিচ্ছু করতে পারিনি, কিন্তু ওখানে বিলাতি খেয়ে নিয়েছে, বিলাতি খেয়ে বড় বড় কথা বাকতাল্লা। Just days ago, Indian Air Force Chief described the Russian-made AS-400 system as a game changer, confirming that the IAF shot down 6 Pakistani aircraft during the confrontation. The standoff eventually eased after Pakistan's Director General of Military Operation, or the DGMO, contacted his Indian counterpart to agree on a peace arrangement. দেখুন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন সে ফোন করেছিল, ফোন করে আমাদের কাছে ভিক্ষে চেয়েছিল। কিসের ভিক্ষে চেয়েছিল? যুদ্ধ বন্ধের, পারছে না, সংঘর্ষ বন্ধ।
এই সংঘর্ষ বন্ধ ফোন করে বলেছিল। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরেছিল। কে ধরেছিল? এই যে চাকর বাকর অর্থাৎ আসিফ মুনির, এই আসিফ মুনির গিয়ে পায়ে ধরেছিল। এরা সব আমেরিকার চাকর বাকর। বাংলাদেশেও আরেকটা বসে আছে চাকর বাকর, বাংলাদেশের গদিতে, ইউনুস মিয়া। এ সব ইসলামিক জঙ্গি, কিন্তু বিশ্বাস করুন এরা কিন্তু ধর্মপ্রাণ মুসলমান নন। মানে তাদের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবেন না, গুলিয়ে ফেলবেন না। ইরানের পেছন থেকে যে ছুরিটা পাকিস্তান মেরেছে, আর মোহাম্মদ ইউনুস জু অর্থাৎ ইহুদিদের সন্তুষ্ট করার জন্য, আপনারা সামাজিক মাধ্যমে সেটা চেক করে নেবেন, দেখে নেবেন, সেখানে ইসলামকে নিয়ে যে ঠাট্টা করেছে সেগুলো আপনারা দেখে নেবেন। এরা কিন্তু ধর্মপ্রাণ মানুষ নয়, এরা হচ্ছে মৌলবাদী। তা এই যে আসিফ মুনির রয়েছে, এবার এই আসিফ মুনিরকে নিয়েই আমার প্রশ্ন। কি প্রশ্ন? leaves us with no choice after আসিফ মুনির পাকস বিলওয়াল ভুট্টো threatens India। এই যে সেই বাচ্চাটা বলছি এই কারণে, বয়স এমনি বাচ্চা না, যথেষ্টই দামড়া খোকা, কিন্তু ওর মা বাবা এদের তো আমরা চিনতাম, দেখেছি। এখন পরিপক্ক হয়নি, বিভিন্ন কারণে হয়নি। পড়াশোনাতে তো কি জানেন, ওর স্কুলের রেজাল্ট আপনারা জানেন, পরবর্তীকালে টাকা দিয়ে কলেজে ভর্তি হয়েছিল, সবাই সব কিছু জানে। এবং বেলেল্লাপনা করার জন্য কি হয়েছিল আমরা সবাই জানি। আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করব না, এসব নিয়ে আলোচনা করব না। তাই এই বিলাল ভুট্টো, এবং একেবারে সত্যি কথা বলতে গেলে পাকিস্তান পার্লামেন্টে ওকে কার্টুন হিসেবে দেখা হয়, জানেন তো, ওকে নিয়ে হাসাহাসি করা হয়। আপনাদের সেই মিমটা নিশ্চয়ই মনে আছে। ভারতবর্ষের একটা সিরিয়ালের একটি চরিত্র, সেই চরিত্রকে নকল করে পার্লামেন্টে বলতে গিয়েছিলেন, ভেবেছিলেন একটা জুৎসুই কিছু বলবেন, মানে হাস্যকর নিজেকে তৈরি করেছেন। The action of the Indian government under the leadership of Narendra Modi have caused great damage to Pakistan. It is necessary that we, as a united people, stand together against PM Modi and this aggression. কে বলছে? বলছে যে আপনারা জানেন যে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে এমন জায়গায় পৌঁছেছে যেটা পাকিস্তানের পক্ষে ক্ষতিকারক। পাকিস্তানের উচিত সবাইকে একত্রিত করে একটা লড়াই লড়া। তার মানে তুই স্বীকার করছিস বিরাট ক্ষতি করেছে ভারত, বিরাট ক্ষতি করেছে, ধন্যবাদ, এর জন্য তোকে ধন্যবাদ। এবং কি বলছিস? ইউনাইটেড হওয়ার কথা বলছিস। তার কারণ তুই নিজে জানিস, তুই নদীর জল নিয়ে যেসব কথা বলেছিলি, ওখানে রক্ত গঙ্গা বইয়ে দেবে, বন্যা হবে নাকি, রক্তের বন্যা হবে ভারতীয়তে, নিজের কেন্দ্রে জল দিতে পারছে না। সুতরাং এখন তো ইউনাইটেড হতেই হবে, কারণ পরের বার তো পার্লামেন্টে তুই যাবি নাকি জানি না। অবশ্য পাকিস্তান যা, সেখানে তাদের বিরোধী নেতা ইমরান খান, পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট টিমের অধিনায়ক, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশ্ববন্দিত একজন ব্যক্তিত্ব, অক্সফোর্ডে যিনি অক্সফোর্ড ব্লু, তাকে যারা কারাগারে নিক্ষেপ করতে পারে, শুধু কারাগারে নিক্ষেপ নয়, তার উপর যৌন অত্যাচার চালাতে পারে, সেই দেশে আমি জানি না ভোট হবে নাকি, ভোট হলে বিলাল হারছে এটা সবাই জানে। পাকিস্তানের বিখ্যাত পত্রিকাতেও লেখা বেরিয়েছে। ভুট্টো said while speaking at a function organized by Cultural Department of Government of Sindh on Monday। সিন্ধে তো এই কথাটা বলতেই হবে, তার কারণ ওখানে তো প্রকাশ্যে যদি সে মিছিল করতে যায়, জুতো চটি পড়বে ওর মিছিলের ওপর, সুতরাং ওকে তো বলতেই হবে ইমেজ ফেরানোর জন্য। He went on to warn, if India continues to suspend the Indus Water Treaty, then Pakistan would have no choice but to consider war. যদি আমরা এই ওয়াটার ট্রিটি অর্থাৎ ইন্দাস ওয়াটার ট্রিটি, আপনারা জানেন তো আমরা ভারতীয়রা উদার হয়ে অনেক সময় পাকিস্তানকে দিয়েছি, বাংলাদেশকেও দিয়েছি, কিন্তু এই উদারতার তো কোনো দাম দেয়নি। আরে কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? ঘি সহ্য হয় কুকুরের পেটে? সুতরাং যদি আমাকে কিন্তু মাফ করবেন যারা সারমেয় প্রেমী, যারা কুকুর ভালোবাসেন, আমি কুকুরের সঙ্গে পাকিস্তানের তুলনা করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি জানি, কিন্তু এই কথাটাও ঠিক, এই বিলাল ভুট্টোদের তো শুধু পাকিস্তান নয়, পাকিস্তানেও তো খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন। সুতরাং আমি পাকিস্তানকে কুকুরের সঙ্গে তুলনা করে কুকুরকে অপমান করার উদ্দেশ্যে করিনি, আমি কুকুর প্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তা সত্ত্বেও বলি যে আমরা তো খুব ভালোভাবে ইন্দাস ওয়াটার ট্রিটিটা দিয়েছিলাম, ঠিক আছে, তোমরাও বেঁচে পড়তে থাকো,
কিন্তু ওই কুকুরের পেটে ঘি সহ্য হয় না, বাড়াবাড়ি করতে গেছে, দিয়েছি ইন্ডাস্ট্রিটি বন্ধ করে, দেখ কেমন লাগে, ব্যাস হয়ে গেছে। এখন বলছে ওয়াটার ট্রিটিটা যদি ঠিকঠাক করে কার্যকর না হয় তাহলে কিন্তু এটা যুদ্ধের মতো হবে। আসলে কি জানেন, ওই বেলাল ভুট্টো বলুন বা আসিফ মুনির বলুন, এরা এত বড় বড় মুখেই মারিতং জগৎ করছে কেন? তার কারণ ইংরেজিতে বলে না, এমটি ভেসেলস, অর্থাৎ শূন্য কলসি বাজে বেশি। এরা জানে এদের ভাড়ারে কিছু নেই। দেখেননি একটা অসাধারণ পডকাস্ট হয়েছে আমাদের ব্রহ্মোস নিয়ে। এই পডকাস্টটা একটু বলি, এত ভালো লেগেছে, মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি অসাধারণ মানুষ। এই ব্রহ্মোস যে তৈরি করার অন্যতম তিনি হচ্ছেন স্থপতি। তা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন এসছে, পাকিস্তান থেকেও, পাকিস্তান আর্মির লোকজন এসছে। তারা ব্রহ্মোসের ব্যাপার স্যাপার দেখে তারাও মুগ্ধ। তা বলছে যে আমরা একটু কথা বলতে চাই। বাধ্য হয়ে খবর গেল সেই ভদ্রলোককে, অর্থাৎ ভারত সরকারের যাদের ডেজিগনেটেড করেছেন যারা ব্রহ্মোস নিয়ে কথা বলতে পারে। তা জিজ্ঞেস করলো যে এই ব্রহ্মোস কি বিদেশের অন্য দেশে বিক্রি হচ্ছে? বলে হ্যাঁ হচ্ছে, লাতিন আমেরিকার অনেক দেশ, আফ্রিকার অনেক দেশ এরা আগ্রহ প্রকাশ করেছে, বিক্রি হবে। এসব বলছি অপারেশন সিন্দুরের আগের ঘটনা। তা পাকিস্তানের সেই সেনাধ্যক্ষ তিনি বলছেন যে তাহলে মিডল ইস্টের কোনো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিনতে চায়? বলে হ্যাঁ, আমরা মিডল ইস্টেও আমাদের বন্ধু দেশ, তাদের আমরা বিক্রি করব। তখন খুব বিগলিতভাবে একটু হাত ফাত কচলে বলল, আচ্ছা একটা কথা বলি, পাকিস্তান যদি কিনতে চায়? বললো না না, আপনাদের কেনার দরকার নেই। বলছে না, আমার খুব পছন্দ হয়েছে, মানে খুব ভালো। আর এই ব্যক্তি আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানে অস্ত্র কেনার ক্ষেত্রে যে ডেজিগনেটেড কমিটিটা আছে সেই কমিটির তিনি মেম্বার, অর্থাৎ তিনি সুপারিশ করতে পারেন অন্য দেশ থেকে অস্ত্র কেনা। তা খুব বিগলিতভাবে বললেন, বিনয় সহকারে বললেন। তখন তিনি কি বললেন জানেন? তিনি বললেন না না, আপনাদের কিনতে হবে না, আপনাদের ফ্রি ডেলিভারি করে দেবো যখন সময় আসবে। এটাকে গল্প ভাববেন না, এটা সত্যি ঘটনা। পডকাস্টটা দেখে নেবেন, সামাজিক মাধ্যমে রয়েছে। সেই জন্যে আসিফ মুনির, বেলাল ভুট্টো এরা জানে ভারত কোন ক্ষমতার অধিকারী। দেখুন, আমার ব্যক্তিগতভাবে পারমাণবিক এই কীর্তিকলাপ নিয়ে পাকিস্তানের সন্দেহ আছে। তোরা তো চুরি করেছিলি, প্ল্যান চুরি করেছিস, তোরা চুরি করেছিস বিভিন্ন পদার্থ, এবং চুরির মাল দিয়ে, চোরাই মাল দিয়ে তোদের পারমাণবিক চুল্লি হয়েছে। একটা পারমাণবিক চুল্লি এবং এই পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণ জানেন তার জন্য কত কাঠখড় পোড়াতে হয়? আমার ব্যক্তিগত বিশ্বাস, যদি সত্যি পরীক্ষা করতে হয় আদৌ পারমাণবিক অস্ত্রগুলো ঠিকঠাক আছে নাকি পাকিস্তান নিজেই জানে না, আসিফ মুনিরও জানে না। তা যে কথা আপনাদের বলছিলাম, যে মিঠুন চক্রবর্তী একটা খুব দামি কথা বলেছেন। মিঠুন চক্রবর্তী এক সময় বাংলায় মিঠুন চক্রবর্তী, ভারতবর্ষের মিঠুন চক্রবর্তী মানে সুপার ডুপার ডিস্কো ডান্সার নয়, ডিস্কো স্টার নয়, মেগা স্টার। সেই মিঠুন দা কি বলছে? এক ব্রহ্মস চলেগা। মিঠুন চক্রবর্তী বলছে রিপ্লাই টু বেলাল ভুট্টোস ওয়ার থ্রেট। এই যে ক্রমশ এই যে উত্তেজনা বৃদ্ধি হচ্ছে, তাতে মিঠুন চক্রবর্তী বলেছেন, এটা বুঝিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী, মারবো এখানে, লাশ পড়বে পাকিস্তানে। বুঝতে পারছেন তো? সুতরাং রেসপন্ডিং টু বেলাল ভুট্টো জারদারি's war threat over India's decision to suspend the Indus Water Treaty, অর্থাৎ ইন্ডাস ওয়াটার ট্রিটিটা যে আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটির চুক্তিটা আপাতত রদ করেছি। তার পরিপ্রেক্ষিতে বেলাল ভুট্টো তিনি যে কথা বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে মিঠুন চক্রবর্তী পরিষ্কার বলে দিয়েছেন যে এই রকম যদি কথাবার্তা হয় তাহলে আমাদেরও চিন্তা করতে হবে যে একটা ড্যাম তৈরি হবে যেখানে 140 কোটি ভারতবাসী মূত্রত্যাগ করবে, এবং তারপর সেই ড্যামটা খুলে দেব এবং সুনামি হয়ে যাবে পাকিস্তানে। I have nothing against the people of Pakistan,
অর্থাৎ পাকিস্তানের মানুষের বিরুদ্ধে আমরা নই। আই হ্যাভ সেড অল অফ দিস ফর হিম, বেলাল ভুট্টো চক্রবর্তী সেড, মিঠুন চক্রবর্তী বলেছেন। আসলে একটা অসভ্য বর্বরতা এই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনী এবং রাজনৈতিক মহলে রয়েছে। তাকে তোল্লাই দিচ্ছে পৃথিবীর এমন কিছু শক্তি নিজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে। কান খুলে শুনে রাখুন, ব্যক্তিগত স্বার্থে, সেই স্বার্থে এদের তোল্লাই দিচ্ছে। আর আসিফ মুনিরকে লাদেনের মতো ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছে পাকিস্তান। শুধু পাকিস্তান নয়, এর পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছে তার কারণ পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওখানকার ডিফেন্স মিনিস্টারদের এক পয়সাও দাম দেয় না এই আসিফ মুনির। অর্থাৎ পাকিস্তানে কাউকে তোয়াক্কা করে না। বুঝতে পারছেন না? ডোনাল্ড ট্রাম্প মধ্যাহ্নভোজে ডেকেছে, পাকিস্তানের রাষ্ট্রপতিকে ডাকেননি, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডাকা হয়নি, সে চলে গেল। তোয়াক্কাই করছে না। ফ্র্যাঙ্কেনস্টাইন এখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মাথায় হাত, পাকিস্তানের কাউকে মানছে না আসিফ মুনির। ফ্র্যাঙ্কেনস্টাইন দেখিয়ে দিচ্ছে খেলা। এতক্ষণ পাকিস্তানে খেলা দেখাচ্ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন, এবার সেই খেলাটা দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে দাঁড়িয়ে, ভারতকে হুমকি দিয়ে গোটা পৃথিবীকে। এইভাবেই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ পাকিস্তানে যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে তাকে মহাবিক্রমে বাড়তে দিচ্ছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আসিফ মুনির is Osama bin Laden in a suit, says former Pentagon official। কোথায়? দ্য ইকোনমিক টাইমস লিখছে যে আসিফ মুনির হচ্ছে লাদেন, যে লাদেন স্যুট পরে আছে, স্যুট পরিহিত লাদেন। কে বলছেন? পেন্টাগনের প্রাক্তন কর্মী বলছেন, প্রাক্তন আধিকারিক, কর্মী না আধিকারিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মাইকেল রুবিন, আ ফর্মার পেন্টাগন অফিসিয়াল অ্যান্ড মিডল ইস্ট অ্যানালিস্ট, তিনি পেন্টাগনের একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, শীর্ষ আধিকারিক এবং মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের বিশ্লেষক, বিশেষজ্ঞ, told that Pakistan's behavior was completely unacceptable and compared the army chief's rhetoric to statements previously made by ISIS and Osama bin Laden। অর্থাৎ ইসলামিক স্টেট এবং ওসামা বিন লাদেনের মতো কথা বলছে এই জঙ্গি। Pakistan is raising question in many people's mind about whether it can fulfill the responsibilities of being a state। রাবিন সেড, রাবিন বলছেন যে পাকিস্তান নিয়ে প্রশ্ন উঠে গেছে, আদৌ একটা দেশ বলতে যা বোঝায়, দেশের মানুষজনের উন্নয়নের কথা যা বোঝায়, একটা দেশ হতে গেলে যে কতগুলো বেসিক প্রিন্সিপাল থাকা উচিত, অর্থাৎ ন্যূনতম মূল্যবোধ থাকা উচিত, পাকিস্তানের সেটা নেই। মানে পাকিস্তানকে এখন দেশ বলবো নাকি ভাবার সময় এসছে। সত্যি তো তাই। সিন্ধ দেখুন, বালুচিস্তান দেখুন, খাইবার পাখতুন দেখুন, পাকিস্তানকে আর দেশ বলবেন নাকি বলবেন যে একটা অঞ্চল? প্রশ্ন আমরা তুলছি না, মাইকেল রুবিন বলছেন, তার মতো বিশেষজ্ঞ, মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ বলছেন। The field marshal's rhetoric is reminiscent of what we have heard from Islamic State। বলছে যে ফিল্ড মার্শাল আসিফ মুনির, পাকিস্তানের এই আসিফ মুনিরের কথা আমাদের মনে করিয়ে দেয় ইসলামিক স্টেট এইভাবেই কথা বলতো। Rubin called for immediate diplomatic consequences, including stripping Pakistan of its status as a major non-NATO ally and potential designating it as a state-sponsored terrorism। অর্থাৎ ন্যাটো, নন ন্যাটো যে দেশগুলো, সেই দেশগুলোকেও ডাকা হয়, সহযোগী হিসেবে ডাকা হয়। বলছে এই স্ট্যাটাসটা এক্ষুনি রদ করা হোক এবং স্পন্সর অফ টেররিজম, অর্থাৎ টেররিজমের স্পন্সর করে যারা, মদত দেয়, সেই দেশ হিসেবে চিহ্নিত করা উচিত। He also suggested that General Munir should be declared persona non grata and banned from receiving US visa। বলছেন এই আসিফ মুনিরের, এই ইসলামিক জঙ্গি, যে ইসলামিক স্টেটের মতো কথা বলছে, যে লাদেন হতে চলেছে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন, যে পৃথিবীর অন্যতম সবচেয়ে নিচু মানুষ, সেই মানুষটাকে পার্সোনা নন গ্রাটা, অর্থাৎ ভিসা যাতে মার্কিন যুক্তরাষ্ট্র না দেয়,
এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যান করে দেওয়া উচিত। কে বলছেন? মাইকেল রুবিন বলছেন, আমি বলছি না, আপনি বলছেন না, মাইকেল রুবিনের মতো ব্যক্তিত্ব বলছে। How big is the threat from Pakistani nukes? Muni's remark raised alarm. অর্থাৎ সত্যি কি এই হুমকিতে ভয় পাওয়ার কিছু আছে? কতটা অ্যালার্মিং, কতটা সতর্কতা রয়েছে আদৌ, মানে আমরা কি সজাগ সতর্ক হব? স্পিকিং at an event in Tampa, Florida on Saturday, hosted by Pakistani national, Munir made an alarming statement. We are a nuclear nation. If we go down, we will take half of the world with us. It has shown Pakistan to be an irresponsible nuclear armed state and real danger that these weapons could fall into the hands of non-state actors. Asim Munir এর ক্ষমতা নেই পাকিস্তানের সাধারণ মানুষের দুঃখ মোচন করার। এই আসিফ মুনির এর ক্ষমতা নেই পাকিস্তানের উন্নয়ন করার। এই আসিফ মুনির তার 1 পয়সার ক্ষমতা নেই পাকিস্তানের কোনো ভালো করার। এই আসিফ মুনির যে পৃথিবীতে ত্রাস হয়ে উঠছে, এই আসিফ মুনির আসলে ফোলানো ফাপানো একটা বিরাট কাগজে বাঘ, আর সেই বাঘকে বাড়তে দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় এই বাঘকে কি বাড়তে দেওয়া উচিত? তার কারণ এই বাঘকে যদি আপনারা বাড়তে দেন তাহলে এই বাঘ কিন্তু হিংস্র হয়ে যাবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পাকিস্তানের পারমাণবিক চুল্লি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রশস্ত্র ওই অবস্থায় নেই, নিশ্চিন্তে থাকুন। তাও আমি তর্কের খাতিরে ধরে নিলাম সবকটা অস্ত্র ঠিকঠাক আছে, কিন্তু তাহলে এই ধরনের ব্যক্তিত্ব পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানে এই ধরনের ব্যক্তিত্বকে এত ক্ষমতা দেওয়া উচিত হচ্ছে? আমি জানি ফ্র্যাঙ্কেস্টাইন সে হয়ে গিয়েছে, কারণ পাকিস্তানে সে কাউকে তোয়াক্কা করে না, না প্রধানমন্ত্রী, না রাষ্ট্রপতি, না অন্যান্য মন্ত্রীদের। ভাবুন, একজন বেতনভোগ ফিল্ড মার্শাল সেনা প্রধান, তিনি ইতিমধ্যেই ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গিয়েছেন। আপনি জানেন নিশ্চয়ই, আপনাদের চোখে পড়েছে যে পাকিস্তানে এখন বিভিন্ন জায়গায় কার্যত আসিফ মুনির সেনাবাহিনীকে নিয়ে নিজের ছবি টাঙিয়ে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন এই আসিফ মুনির এত বড় বীর যে ইউরোপে সে বাড়ি কিনেছে। আসিফ মুনির এত বড় বীর যোদ্ধা যে তার পরিবারের লোকজনদের বাইরে পাঠিয়ে দিয়েছে, পাকিস্তানে তারা থাকে না। অনেকে বলে ভারতের ভয়। তার কারণ আর কেউ না জানুক, আসিফ মুনির জানেন ভারতের ক্ষমতা কি, আর আসিফ মুনির জানেন যে আদৌ পাকিস্তানের এই মুহূর্তে ক্ষমতা কি। এসছিলি তো লড়তে, আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম, আর তোরা তো চেয়েছিলি করতে, পারিসনি কিছুই। S-400 তোদের পুরো শেষ করে দিয়েছে, সুদর্শন চক্র শেষ করে দিয়েছে, ব্রহ্মোস শেষ করে দিয়েছে। আমাদের বিক্রান্তের ভয় তোরা থরথর করে কাঁপছিলি। তোরা তো জানিস ভারতের ক্ষমতা, তোরা তো বাধ্য হয়েছিলি এই সংঘর্ষ বন্ধের জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পায়ে গিয়ে পড়তে। আজকে যদি ডোনাল্ড ট্রাম্প না থাকতো তাহলে কি তোরা বাঁচতি? এই প্রশ্নটা অনেকেই তুলছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসিফ মুনিরকে কি পাকিস্তান যেভাবে বাড়তে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাড়তে দেবে, নাকি কোথাও তার উন্মাদ, তার মৌলবাদ তাকে চাগিয়ে দিয়ে, উস্কে দিয়ে অন্য কেউ লাভ করছে? অবশ্যই দেখব সে ছবি। ফার্স্ট পোস্ট লিখছে, রিসেট অর রিউজ, ইজ মুনির জাস্ট আ স্ট্র্যাটেজিক পন ফর ট্রাম্প টু গেট PM মোদিজ অ্যাটেনশন। অনেকে বলছে এই যে আসিফ মুনির অর্থাৎ এই ইসলামিক উগ্র জঙ্গিটা, এ হচ্ছে আসলে বোড়ে। কার বোড়ে? ডোনাল্ড ট্রাম্পের বোড়ে। কেন বোড়ে বলছে? মোদির অ্যাটেনশন নেওয়ার জন্যে, যাতে নরেন্দ্র মোদির অ্যাটেনশন নেয় বা ভারতের অ্যাটেনশন নেয়। আপনারা প্রশ্ন করতে পারেন, বিশেষ করে যারা ভারতীয় নন তাদের এই প্রশ্নটা থাকতেই পারে যে কেন ভারতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে? তার কারণ ভারতের মার্কেটটা বড়, তার কারণ ভারতবর্ষ পৃথিবীর অন্যতম আর্থিক শক্তি,
তার কারণ ভারতবর্ষ সম্পর্কে এত কিছু বললেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি, বহুজাতিক সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা তারা চাপ দিচ্ছে ভারতের মার্কেট তারা কোনোভাবেই ছাড়বে না। আর কেউ না জানুক, গোটা পৃথিবীর ব্যবসায়িক মহল জানে ভারতবর্ষ ইচ্ছে করলে নিজের মার্কেটে কাউকে না ঢুকিয়ে আত্মনির্ভর ভারত করতে পারে। আমরাই প্রোডাকশন করব। সিলিকন ভ্যালি থেকে শুরু করে জাপান, বিভিন্ন জায়গায় মূল শীর্ষ জায়গায় কারা রয়েছে? ভারতীয়রা রয়েছে। গোটা পৃথিবীতে বহুজাতিক শীর্ষ সংস্থার ওপরে কে রয়েছে? ভারতীয়রা রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ আছে। ইজ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউজিং a willing Pakistani general Munir as a pawn to get Indian Prime Minister Narendra Modi's attention? অর্থাৎ এই ইচ্ছুক বোড়েটা, মানে বোড়েটা অনিচ্ছুক নয়, কিন্তু অনেকে অন্যের হাতের বোড়ে হয়ে যায় অনিচ্ছা সত্ত্বে, এটা ইচ্ছুক। মানে এ যেরকম চাকর বাকর ডেকেছে চলে গেছে লাফাতে লাফাতে, বিলাতি মদ খেয়ে ভুলভাল বকছে। সুতরাং এই নিজ প্রকৃতির লোকটা এ তো জানে যে আমাকে ব্যবহার করছে ডোনাল্ড ট্রাম্প, এবং সে উইলিং, সে বলছে আমাকে ব্যবহার করো। The question gains significance against the backdrop of what watchers of India-US ties call a personal decision of Trump to derail the bilateral trade agreement BTA that was almost agreed upon in 5 rounds of talks between negotiators of the two countries. দেখুন, একটা মুশকিল হয়ে গেছে। এই একই মুশকিল বেকায়দা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রেড ট্যারিফ তো চাপিয়ে দিয়েছে, আপনি চাপিয়ে দিয়েছেন। এমন একটা দর বলছেন, আমি ভাবছি বা আপনি ভাবছেন এই দরে আমি পারবো না। অর্থাৎ আমি আপনাকে এমন একটা দর দিলাম যে দরে আমি ভাবছি আপনি বোধহয় কেঁপে যাবেন। আপনি কাঁপছেন না, আপনারা ঠিক আছে এই দরেই কাজ করব। তুমি ট্রেড ট্যারিফ চাপিয়েছো, চাপাও। তুমি শুল্ক চাপিয়েছো, এই হারে চাপাও, কিছু বলবো না। তাতে ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়ে গেছে? ইউরোপিয়ান ইউনিয়ন একই কাজ করেছিল, কিন্তু ইট মারলে তো ভাই পাটকেল খেতেই হবে। সুতরাং এখন ভয় পেয়ে গেছে। এখন কোথাও ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা বলার পর এখন সে ভাবছে যে না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ভাবছেন না, এবার ভারতের সঙ্গে আমার বসতে হবে। কিন্তু ভারতকে তো চমকানো যাচ্ছে না। আসিফ মুনিরকে ডাকলো, একটু কাতুকুতু দিয়ে দিল, বিলেতি মদ খাইয়ে দিল, ফ্লোরিডা মানে ট্যাম্পায় বসে বড় বড় বুকনি, বড় বড় কথা মদের ঘরে বলে ফেললো আসিফ মুনির। Hussain Haqqani at the Hudson Institute argued that this was no accident, rather it reflected a tactical decision to play Pakistan card to try and gain more advantage with India, annoy the Indians and see if this will make them talk to him, and accepted his term, the Financial Times reported. হুসেইন হাক্কানি তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গডফাদার দেখেছেন? গডফাদার একটা দৃশ্য আছে জানেন তো, একজন ভদ্রলোককে চমকাতে হবে। কি করা হলো? একটা ছাগলের মুন্ডু কেটে তার ঘরে বেডরুমে ফেলে দেওয়া হলো। কেন? সে সেটা দেখে ভয় পেয়ে চলে এলো। ডনের লোকই করেছে, চলে এলো যে আমাকে রক্ষা করো, আমার ঘরে এরকম করে একটা মুন্ডু কাটা ছাগল ফেলে দেওয়া হয়েছে। তখন সে বলল ঠিক আছে, আমি আজ থেকে তোমায় প্রোটেক্ট করার ব্যবস্থা করছি, তুমি আমায় তোলা দাও। ঠিক একইভাবে এগিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমি জানি না গডফাদার দেখে শিখেছেন নাকি। আপনারা জানেন মারিয়া পুজোর বিখ্যাত উপন্যাস এবং পৃথিবীর অন্যতম সেরা বলা যায় মাফিয়াদের নিয়ে ছবি গডফাদার। সেই গডফাদারে এইভাবেই তো চমকানো হতো। ডোনাল্ড ট্রাম্প তার বলা যেতে পারে চ্যাংড়া শিয়ানা, অর্থাৎ যাকে দিয়ে কাজ করায়, তাকে বলছে যা এরকম কথাবার্তা বল, চমকে যাবে, চমকে আমার কাছে আসবে, আমি দাদা হয়ে যাব। এখন তো দাদা মানছে না কেউ, তখন আমি বলবো যে ঠিক আছে আমি ঠিক করে দেবো, আমি পাকিস্তানকে সবক শিখিয়ে দিচ্ছি, ওদের চুপ করতে বলছি, তোমরা আমার সঙ্গে বসো। একেবারে এক ফর্মুলা। কিন্তু মারিয়া পুজো সে বিখ্যাত বই গডফাদারের শুরুটা পড়বেন,
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই শুরুতে হেনরি বালজাক, একজন পৃথিবী বিখ্যাত ঔপন্যাসিক, ফরাসি ঔপন্যাসিক, তার একটা কোটেশন আছে। সেই কোটেশনটা দিয়েই আমি আমার অনুষ্ঠানটা শেষ করব, আজকের এপিসোডটা শেষ করব। কিন্তু তার আগে আমার কিছু বলার আছে। মুনিরস আর্লিয়ার 2-hour প্রাইভেট লাঞ্চ উইথ ডোনাল্ড ট্রাম্প ইন ওয়াশিংটন। অনেকে বলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2 ঘন্টা ধরে যে মধ্যাহ্ন ভোজ করেছিলেন, সেই ভোজে সাহস পাননি। দেওয়া হয়েছিল বিলেতি মদ, কিন্তু সাহস পাননি খেতে। আরে বাবা, মালিক বসে আছে, খেয়ে ভুলভাল বকে ফেলবো, খায়নি, সেদিন খায়নি। Held just weeks after the India and Pakistan engage in their most violent military clash in the decades. কিন্তু আমাদের কাছে এটা তাৎপর্যপূর্ণ যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংঘর্ষে নেমেছে, অপারেশন সিঁদুর ঘোষণা করে দিয়েছে। তার কয়েক সপ্তাহ বাদেই এইরকমভাবে পাকিস্তানের আসিফ মুনির, যারা পাহেলগামের ঘটনার যে কালপ্রিট, এর তো আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত। মানে ওয়ার অ্যান্ড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য তার সঙ্গে মধ্যাহ্নভোজ করেছে। অনেকে বলছেন এটা খুব রিমার্কেবল। অ্যান্ড হেল্ড ইন দ্য ইসলামাবাদ অ্যাজ এ ডিপ্লোম্যাটিক coup. Yet the real beneficiary of this warmth might not be Pakistan at all, but Trump himself, who appeared to be using Munir as a tool to exert pressure on India. অনেকে বলছেন আসলে আসিফ মুনিরকে ডাকেননি। আসলে আসিফ মুনিরকে ডাকা হয়েছে নিজের জন্য, ডোনাল্ড ট্রাম্প ডেকেছেন। একদিকে একটা তো লোভ রয়েছে নোবেল পুরস্কার, শান্তির নোবেল পুরস্কার, আর বিশেষ করে মোহাম্মদ ইউনুসের মতো 3rd গ্রেডের লোক যদি ওই শান্তির নোবেল পুরস্কার পেতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছে ওই চাকর বাকরটা যদি পায় আমি কেন পাবো না। যা হয় আর কি, যে একটা অনির্বাচিত রাষ্ট্রপ্রধান পেয়ে গেছে, আমি কেন পাবো না। সেটার একটা লোভ আছে যে ভারত পাকিস্তান দুজনের মধ্যে বসে থাকবো। জেলেনস্কিকে ডেকে যা তা কথা বলে কোথাও চেয়েছিল দমিয়ে দিতে, পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওখানেও ভেবেছিল রুশের পুতিন আর জেলেনস্কিকে বসিয়ে দাদা হবে। মানে দাদা হওয়ার ইচ্ছে, কেন এত ইচ্ছে? কারণ 3-4টে যদি এরকম দাদা হতে পারে, কয়েকদিন বাদে প্যালেস্তাইন আর হামাসের মধ্যে, বা প্যালেস্তাইন হামাসকে ডেকে বলবে ইসরায়েলের সঙ্গে ঠিক করে নাও, আর প্রমোটিং চলবে ওই গাজাতে, গাজা স্ট্রিপে। এগুলোর ইচ্ছেটা কেন? ব্যক্তিগত ইচ্ছে। তাই অনেকে বলছেন আসলে আসিফ মুনিরকে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা হচ্ছে নিজের হাতিয়ার হিসেবে, এবং ভারতকে প্রেসারে রাখার চেষ্টা করছে। দেখুন, এরকম জল্পনা কল্পনা তো আরও হবে, কিন্তু আমি যে কথা বলছিলাম, মারিয়া পুজোর বিখ্যাত গডফাদার, তার একেবারে ওপরে লেখা আছে খুব সুন্দর একটা কথা, হেনরি বালজাক, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিকের। প্রত্যেকটা সফল মানুষের পেছনেই এক একটা অপরাধ থাকে। আজকে আসিফ মুনিরকে যারা তৈরি করছেন তারা নিশ্চয়ই জানেন আসিফ মুনির হচ্ছেন মানুষ হিসেবে খুব হীন, মূল্যবোধহীন, এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ছিল, এবং মানুষ হিসেবে ভীরুও বটে, তারও প্রমাণ রয়েছে। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, তার পেছনটাও, অর্থাৎ তার পাস্ট, অর্থাৎ তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাও হয়তো অন্ধকারে ঢাকা। আরও একটা অন্ধকারের ঘটনা ঘটাতে যাচ্ছেন আরও উজ্জ্বল হয়ে ওঠার জন্য। কিন্তু ট্রাম্প এভাবেই লাদেনের মতো আরেকটা আসিফ মুনিরকে তৈরি করছে না তো, যাতে একসময় খোদ মার্কিন যুক্তরাষ্ট্রকেই সারা রাত, সেই সময় যিনি প্রেসিডেন্ট থাকবেন তাকে জেগে কন্ট্রোল রুমে, ওয়ার রুমে বসে দেখতে হয় যেভাবে লাদেনকে নিকেশ করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে না তো? আপনাদের কি মত অবশ্যই জানাবেন।